আজকে হচ্ছে একটা মোবাইলের থার্মাল লাইন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এবং এটার একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো সবসময় আসলে সব ধরনের কাজ আমাদের কাছে আসে না। তো আজকে হচ্ছে এরকম একটা প্রবলেম আসছে যেটার মধ্যে থার্মাল লাইনের প্রবলেম এবং এটার মধ্যে চার্জিং ইরোর লেখা আসে এই মোবাইলটার মধ্যে। তো আমরা এই প্রবলেমটাকে স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি এখানে স্মার্ট চার্জার দিয়ে এটাকে চার্জ দিচ্ছি। দেখবেন যে এটা কিন্তু হালকা করে একটু চার্জ নিতেছে। তারপর এখানে দেখবেন যে কি আসে মোবাইলের ডিসপ্লেতে। দেখতে পাচ্ছেন যে ব্যাটারি লাগানো অবস্থায় কিন্তু মোবাইলের মধ্যে আমরা চার্জারটা কানেকশন দিলাম, কিন্তু ডিসপ্লেতে কিন্তু কিছুই শো করে না। অল্প একটু রিডিং নিয়ে তারপর হচ্ছে এম্পিয়ারটা আবার 0 হয়ে যাচ্ছে। প্রথমে আমি আপনাদেরকে এই মোবাইলটার প্রবলেমটাকে একটু বলি। এটা হচ্ছে একটা ওয়াটার ড্যামেজ ফোন, মানে পানিতে পড়েছিল, তারপর হচ্ছে সেটটা চালু হচ্ছে না আর কি, এরকম। তো আমরা এবার দেখবো যে আসলে এই মোবাইলটার প্রবলেমটা আসলে কি। তো প্রথমে আসলে আমি প্রবলেমটা দেখেছি যে এটা এমনিতে চার্জ নেয় না এবং নতুন ব্যাটারি যদি আপনি এটার মধ্যে লাগান তাহলেও সেটা দিয়েও চলে না ফোনটা। এবং যদি আপনি এটার মধ্যে পাওয়ার সাপ্লাই দিয়ে তারপর হচ্ছে ফোনটাকে ওপেন করতে যান তাহলে কিন্তু ফোনটা ওপেন হবে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে একবার দেখাই। দেখতেই পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে মোবাইলটাকে কানেকশন দিচ্ছি। পাওয়ার বাটন প্রেস করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফোনটা কিন্তু চালু হয়েছে এবং নতুন ব্যাটারি দিয়ে যদি আমরা এটাকে কানেকশন দিই তাহলেও কিন্তু ফোনটা ওপেন হয় না, অথবা যদি এই ব্যাটারি দিয়ে কানেকশন মানে চার্জ দিই তাহলেও কিন্তু চার্জিংয়ের লোগোটা শো করে না। তো আসলে এই প্রবলেমটা আসলে কিভাবে আমরা রিপেয়ার করব চলুন দেখা যাক। প্রথমে হচ্ছে আমরা মাদারবোর্ডের মধ্যে ব্যাটারিটা কানেকশন দেওয়ার পরে তারপরে দেখব যে মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজ আসে কিনা। ব্যাটারির ভোল্টেজ দেখতেই পাচ্ছেন এখানে 2.8 ভোল্টেজ শো করতেছে, তার মানে ব্যাটারি কানেকশন পুরোপুরিভাবে পেয়েছে, যার কারণে মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজটা আসতেছে। যদি ব্যাটারি কানেক্টরের মধ্যে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু চার্জও নিবে না এবং ব্যাটারি দিয়েও ফোনটা চালু হবে না। তো এটার কিন্তু ব্যাটারি কানেক্টর সব কিছু ঠিক আছে। তারপরে আমরা চার্জার লাগাবো, তারপর দেখবো যে চার্জে লাগানোর পরে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আসে কিনা। চার্জার কানেকশন দেওয়ার পরে প্রথমে আমাদেরকে চেক করতে হবে যে ভিভাসের মধ্যে ভোল্টেজ আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে যে ভিভাসের ক্লোন সেটার মধ্যে কিন্তু চার্জিংয়ের 5.2 ভোল্টেজ আসতেছে। এবার হচ্ছে ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে ধরার পরে দেখতে পাচ্ছেন যে 3.8 ভোল্টেজ শো করতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে মোবাইলের মধ্যে কিন্তু ব্যাটারির এইখানে ভোল্টেজ আসতেছে, কিন্তু যদি আমরা চার্জারটা লাগাই বা ব্যাটারি কানেকশন দিই তাহলে কিন্তু ফোন চার্জও নিচ্ছে না এবং চালুও হচ্ছে না। তারপরে হচ্ছে যে ফোনটা চার্জিংয়ের লোগোও শো করতেছে না। তো দেখেন এখানে যে থার্মালের লাইনটা আছে এটার মধ্যেও কিন্তু কোনো ভোল্টেজ নাই। এবার এই বিষয়টাকে আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো এটার মডেল নাম্বার হচ্ছে টেকনো স্পার্ক গো 2024 এর মডেল। এখানে থার্মাল লাইন কোনটা আমরা দেখব। তো দেখুন এখানে কিন্তু ডায়োড আছে, তারপর হার্ডওয়্যার সলিউশন আছে, তারপর হচ্ছে ভোল্টেজের সেকশন আছে। তো আমরা হার্ডওয়্যার সলিউশন থেকে এখানে চার্জার ডাটার মধ্যে ক্লিক দিলাম, তারপরে এই পেজটা আসবে। এখানে আমরা চার্জার ডাটার মধ্যে দেখতে পারবো যে চার্জিংয়ের ব্যাটারি কানেক্টরের যে লাইনগুলো সেগুলো আসলে কোন কোন দিকে গেছে। তো একটা হচ্ছে এখানে মোট 3টা লাইন আছে, একটা হচ্ছে গ্রাউন্ড, আরেকটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে থার্মাল লাইন। এটার মধ্যে বিএসআই লাইন নাই। তো ব্যাটারির যে পজিটিভ লাইন সেখানে কিন্তু আমরা ভোল্টেজ পেয়েছি এবং সেটা ঠিক আছে। এখানে থার্মাল লাইনটা দেখতে পাচ্ছেন যে কিভাবে দুইটা এখানে রেজিস্টার হয়েছে। তো রেজিস্টারের একটা লাইন কিন্তু পাওয়ার আইসির মধ্যে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে টিআরএফ লাইন বলে এটাকে। যদি আপনি স্কেমেটিকের মধ্যে দেখেন তাহলে এটাকে টিআরএফ লাইন বলবে। এই লাইন দিয়ে হচ্ছে পাওয়ার আইসি সেন্স করে যে মাদারবোর্ডের মধ্যে কোনো ভোল্টেজ ব্যাটারি লাগানো হয়েছে কিনা। তারপরে হচ্ছে চার্জ যখন দিবেন যদি এই লাইনে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু চার্জ নিবেও না, চার্জ শো করতে পারবে না, অথবা যদি চার্জ শো করে তাহলে কিন্তু চার্জিং ইরোর আসবে। তো প্র্যাকটিক্যালিভাবে যদি আমরা দেখি তাহলে এই মাদারবোর্ডটার মধ্যে দেখতেই পাচ্ছেন যে ওয়াটার ড্যামেজ ফোন, তো এই জন্য টেম্পারেচারের যে লাইন মানে থার্মালের যে লাইনটা সেই লাইনটাকে আমরা এখন চেক করব। এটার জিআর চেক করব এবং ভ্যালু চেক করব, সব কিছুই চেক করব। একটা জিনিস খেয়াল করেন, এখানে যেই রেজিস্টার দুইটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু পুরো কালো হয়ে আছে, পানিতে পড়ার কারণে সম্ভবত এরকম হয়েছে। তো আমরা একটু থিনার দিয়ে এটাকে ওয়াশ করে নিলাম। এইটাই হচ্ছে
থার্মালের লাইন। তো আমরা পজিটিভ লাইনটা শিওর যে আমাদের পজিটিভ ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনটা ঠিক আছে, কিন্তু থার্মাল লাইনটা এই ব্যাটারির এই যে রেজিস্টর যেটা এইগুলো দেখতে পাচ্ছেন যে ধরার সাথে সাথে কিন্তু উঠে যাচ্ছে, মানে এটা অনেক খারাপ অবস্থার মধ্যে আছে যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন। তো এই রেজিস্টরটা কিন্তু আমি ধরার মানে টুইজারটা এখানে লাগানোর সাথে সাথেই কিন্তু এই রেজিস্টরটা খুলে গেছে। তো এই লাইনের মধ্যে এটা হচ্ছে R1 এর রেজিস্টার, এখানে ভোল্টেজ ডিভাইডারের একটা বিষয় আছে যে এই ভোল্টেজটা যখন ডিভাইডার হবে তখন কিন্তু ফোনটা চার্জ হবে, এখানে পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসবে। তো এই বিষয়টা আসলে কিভাবে হয় এই জিনিসটা আমি খাতা কলমের মাধ্যমে আপনাদেরকে একটু পরে দেখাবো। তো আগে আমরা একটু চেক করি যে আসলে এখানে পাওয়ার আইসির যে ভোল্টেজটা আসা দরকার সেটা কি আসতেছে কিনা, এরপরে আমি আপনাদেরকে খাতা কলমের মাধ্যমে এই জিনিসটা সুন্দরভাবে বুঝিয়ে দিব। দেখুন যেই রেজিস্টারটা এখান থেকে পড়ে গেছে সেটা হচ্ছে মূলত R1 ছিল। এখানে রেজিস্টরের এক প্রান্তে কিন্তু এখানে রেজিস্টরের এই যে একটা পাশ, এই পাশে কিন্তু আমরা রিডিং চেক করতেছি। আগে আমরা দেখব যে যেহেতু পুড়ে গেছে তাহলে এখানে কোনো শর্ট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন যে আমরা মিটারটাকে ডায়েট মোডে রেখে এখানে ধরার পরে কিন্তু কোনো শর্ট পেলাম না, এখানে রিডিং পাচ্ছি আপাতত। তারপরে হচ্ছে আমরা এখানে চার্জার কানেকশন দিব মোবাইলের মধ্যে। চার্জার কানেকশন দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 2.8 ভোল্টেজ আসলো এবং চলে গেল, সামান্য কিছু সময়ের জন্য আসলো এবং চলে গেল, এরকম হচ্ছে। যদি কখনো এই লাইনে শর্ট হয় তাহলে কিন্তু দেখবেন যে ভোল্টেজ আপ ডাউন করে এরকম করে। তো এখানে একটা ক্যাপাসিটর, এটাও কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা পুড়ে গেছে, হতে পারে এই ক্যাপাসিটরটাও প্রবলেম। তো আমরা এই ক্যাপাসিটরটারে চেক করি যে এটার মধ্যে আসলে কোনো শর্ট আছে কিনা। আমরা মিটারটাকে ডায়েট মোডে রেখে ক্যাপাসিটরের দুই পাশে ধরলাম, দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু রিডিং শো করতেছে। আমরা জানি যে ক্যাপাসিটর যদি ভালো থাকে তাহলে কিন্তু OL থাকবে মিটারে, কিন্তু এখানে রিডিং শো করতেছে, তার মানে এই ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে কিন্তু এখানে ভোল্টেজটা ড্রপ করেছিল। এবার হচ্ছে আমরা আবার চার্জারটাকে কানেকশন দিলাম। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে 5.2 ভোল্টেজ আসছে মানে বিবাসের মধ্যে। যেহেতু আগের ক্যাপাসিটরটা শর্ট ছিল সেটা যেহেতু চলে গিয়েছে, তাহলে এবার আমরা চেক করি যে এখানে 2.8 ভোল্টেজ আসে বা 1.8 আসে কিনা R1 এর মধ্যে। কিন্তু দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এখানে 0 ভোল্টেজ দেখাচ্ছে। তো R1 এর এই রেজিস্টরে যেহেতু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, তার মানে বুঝতে হবে যে আমাদের মোবাইলের অন্য কোনো সেকশনে মানে পাওয়ার আইসির কোনো সেকশনে হয়তো প্রবলেম হতে পারে, যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন। তো আমরা এই শিল্ডটাকে তুলব, তারপর দেখব যে আসলে প্রবলেমটা কি। এই আইডি থার্মালের ভোল্টেজ যদি তৈরি না হয় তাহলে কিন্তু সেট চালু হবে না। আপনি ব্যাটারি দিয়ে যদি চালাতে চান তাহলে কিন্তু চালু হবে না, এবং পাওয়ার সাপ্লাইতে এম্পিয়ার বেশি থাকার কারণে মাঝে মধ্যে সেট চালু হয়, এই আর কি। তো আমি স্টিলের প্যানেলটাকে কাটতেছি, তারপরে পাওয়ার আইসির সেকশনটাকে আমরা বের করব। ভালোভাবে খেয়াল করবেন স্টিলের প্যানেল তোলার পরে যে কোথাও কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, এবং যেহেতু এটা ওয়াটার ড্যামেজ ফোন দেখতেই পাচ্ছেন যে কোথাও কিন্তু কোনো পানির চিহ্ন দেখা যাচ্ছে না। পুরো মাদারবোর্ডটিকে আবার বোর্ডের মধ্যে ফিটিং করে তারপরে চার্জার কানেকশন দিচ্ছি। এবার আমরা এখানে দেখব যে কোনো সেন্স আসে কিনা। দেখতেই পাচ্ছেন যে শিল্ড খোলার পরে কিন্তু এখানে রিডিং নিতেছে 1.5 1.4 এরকম রিডিং নিল, এবং এখানে কিন্তু চার্জিংয়ের লোগোটা শো করতেছে। চার্জিংয়ের লোগোটা শো করলো কিন্তু এম্পিয়ারের এখানে 0 হয়ে গেল, এবং মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ইরোর প্লিজ প্লাগ আউট চার্জার এরকম একটা মেসেজ আসছে, ইরোর আর কি। তো এই যে প্রবলেমটা আসছে ইরোরের, এই প্রবলেমটাই মূলত আজকে আমরা সমাধান করব। আর আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই, মূলত শিল্ড খোলার কারণে কিন্তু ফোনটা চালু হয়নি। ওইখানে আমরা যে থার্মাল লাইনে যে একটা ক্যাপাসিটর দেখছিলাম যে ওটা শর্ট হয়েছিল, এই জন্য ফোন ব্যাটারি দিয়ে চালু হচ্ছিল না। তো এখন যদি আপনি নতুন কোনো ব্যাটারি লাগান অথবা এই ব্যাটারি দিয়েও যদি আমরা সেট চালু করতে যাই তাহলে কিন্তু সেট চালু হবে, এবং চার্জে লাগালে চার্জিংয়ের লোগোটা শো করবে। কিন্তু থার্মাল লাইনের একটা রেজিস্টর তারপরে কয়েকটা রেজিস্টর আর কি, মানে দুইটা যে R1 এবং R2 যে থাকে সেগুলো কিন্তু পুড়ে গেছে, এই জন্য চার্জিংয়ের ইরোরটা শো করতেছে।
তো দেখুন আমরা কিন্তু ফোনের মধ্যে চার্জারটা কানেকশন দিলাম। এবার হচ্ছে আমরা ভোল্টেজ চেক করব যে বাক সাপ্লাইতে ভোল্টেজ আসতেছে কিনা। যদি বাক সাপ্লাইতে ভোল্টেজ তৈরি হয় তারপরে বুঝতে হবে যে সেটটা চালু হয়েছে। দেখতে পাচ্ছেন বাক সাপ্লাইতে বিপিএইচে ভোল্টেজ আছে, কিন্তু বাক সাপ্লাইতে কিন্তু আমরা তেমন কোনো ভোল্টেজ পাচ্ছি না। এখানে মিটারের মধ্যে 0, 1, 11 এইভাবে দেখাচ্ছে। তো এগুলো আসলে কোনো ভোল্টেজ না। যেহেতু বিপিএইচ তৈরি হয়েছে তাহলে বাক সাপ্লাইতে কিন্তু ভোল্টেজ আসার কথা ছিল। কিন্তু বাক সাপ্লাইতে যেহেতু কোনো ভোল্টেজ পাচ্ছি না, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ব্যাটারি কানেক্টরে ব্যাটারিটা লাগিয়ে তারপর হচ্ছে চেক করব। কারণ অনেক সময় যদি ব্যাটারি খোলা থাকে তাহলে কিন্তু বাক তৈরি হয় না ব্যাটারি কানেকশন না থাকলে। তো এখন হচ্ছে ব্যাটারি কানেকশন লাগিয়ে এবার আমি চার্জারও লাগানো, ব্যাটারি কানেকশনও লাগানো, দুইটা একসাথে লাগানোর পরে তারপরে কয়েলের মধ্যে ধরতেছি। দেখতে পাচ্ছেন যে 0.80 ভোল্টেজ দেখাচ্ছে। তারপরে এই যে বাক সাপ্লাইয়ের কোর ভোল্টেজগুলো এগুলো কিন্তু সব কিছুই এরকমই দেখাবে, এরকম 0.8, 0. তো কিছু কিছু কয়েল আছে যেগুলোর মধ্যে ভোল্টেজ থাকবে না, কিছু সেট মানে কয়েল আছে যেগুলো সেট চালু হওয়ার পরে তারপরে ভোল্টেজ আসে। আবার নেটওয়ার্ক যখন আপনি কানেকশন দিবেন মানে সিম লাগাবেন তারপরে হচ্ছে ভোল্টেজ আসে, এরকম কিছু কয়েল আছে আর কি। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এইখানে ভোল্টেজ আসে কিনা। দেখতে পাচ্ছেন যে থার্মাল লাইনে কিন্তু এখন ভোল্টেজ আসতেছে, যে 2.8 ভোল্টেজ কিন্তু শো করতেছে। তার মানে ওইখানে আগে যে ক্যাপাসিটরটা ছিল ওই ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে পুরো ভোল্টেজটাকে কিন্তু ড্রপ করে রাখছিল, যে যার কারণে নতুন কোনো ব্যাটারি লাগালে অথবা এই ব্যাটারি দিয়েও কিন্তু সেটটা চালু হতে পারছিল না, এবং চার্জে লাগালেও কিন্তু চার্জিংয়ের কোনো লোগো শো করতে পারছিল না। তো টিন খুলে আমি মোটামুটি বাক সাপ্লাই দেখে তারপরে হচ্ছে ব্যাটারি কানেকশন লাগিয়ে এভাবে চেক করে দেখলাম যে কিভাবে আসলে কাজটা করতে পারি। এখন হচ্ছে আমরা মানে যেই জিনিসটার প্রবলেম মানে চার্জিং ইরোরের যে প্রবলেম, এখানে রেজিস্টর যেগুলো নষ্ট হয়েছে সেগুলোর কিভাবে আমরা সেগুলোর বাইপাস করতে পারবো, এবং সেই লাইনের মধ্যে যে ডিভাইডার সার্কিটটা থাকে এই সার্কিটের কাজটা আমরা কিভাবে করতে পারবো। তো এই বিষয়টা আমি আপনাদেরকে খাতা কলমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখি তাহলে কিন্তু অনেক কিছুই যদি আমি নতুন হয়ে থাকি তাহলে কিন্তু আমরা বুঝবো না। এই জন্য আমাদেরকে আগে ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে একটু ধারণা নিতে হবে, এবং আইডি থার্মালের লাইনটা আসলে কিভাবে হয় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো ধরুন আমাদের যে মোবাইল এটার মধ্যে কিন্তু এই ধরেন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এই ব্যাটারি কানেক্টরের ধরুন তিনটা পিন আছে, একটা হচ্ছে গ্রাউন্ড, আরেকটা হচ্ছে পজিটিভ, আর মাঝখানে ধরেন একটা হচ্ছে থার্মালের লাইন, থার্মালটাকে আমরা টিএইচ বলতে পারি, টিএইচ এর লাইন। তো আমাদের তো ভিভ্যাট ওকে আছে আর জিএনডি ওকে আছে, কারণ আমরা এই লাইনে কিন্তু ভোল্টেজ পেয়েছি। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে টিএইচ মানে থার্মালের লাইনের প্রবলেম। আসলে এই লাইনটা কিভাবে কাজ করে এটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই। যেমন প্রথমে এই লাইনটা এইভাবে আসবে, তারপর হচ্ছে একটা রেজিস্টর হবে, এই লাইনটা সরাসরি পাওয়ার আইসির মধ্যে চলে আসবে, এইটা ধরেন পাওয়ার আইসি। তো এই রেজিস্টর যেটা হয়েছে এটার ভ্যালু বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম থাকতে পারে, মোটামুটি ধরেন 68K অথবা 50K অথবা 100K এরকম থাকে। তো এক এক মোবাইলে আসলে এক এক রকম থাকে, এটা আমি শিওরভাবে যদি একটা বলি তাহলে হবে না। তো ধরেন এটা একটা রেজিস্টর, হ্যাঁ, আর এই লাইনটা এইভাবে এসে পাওয়ার আইসির মধ্যে আসছে। এখন কাজটা কিভাবে করে, পাওয়ার আইসি থেকে এখানে একটা ভোল্টেজ আসে। যখনই আপনি ফোনের মধ্যে চার্জার কানেকশন দিবেন, ধরেন ব্যাটারি কানেক্টর এটার মধ্যে লাগানো নাই, কিন্তু যখনই আপনি ফোনের মধ্যে চার্জার কানেকশন দিবেন তখন চার্জিং আইসি থেকে পাওয়ার আইসিতে একটা ভোল্টেজ আসবে। সেই ভোল্টেজ পাওয়ার আইসি দিয়ে আবার হচ্ছে এই থার্মাল লাইনের মধ্যে প্রবেশ করবে। হ্যাঁ, তো এখানে মনে করেন যে 1.8 অথবা 2.8 ভোল্টেজ থাকতে পারে। এখান দিয়ে ভোল্টেজটা এইভাবে যাবে, ভোল্টেজ যে তারপরে হচ্ছে এই লাইনের মধ্যে এখানে যখন আপনি ব্যাটারি কানেকশন দিবেন না, ব্যাটারি খোলা অবস্থায় আপনি যদি এখানে চেক করেন এই ক্লোনের মধ্যে থার্মালের ক্লোনে, তাহলে কিন্তু চার্জার কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু 1.8 ভোল্টেজ থাকবে অথবা 2.8 ভোল্টেজ থাকবে আর কি। যদি কখনো এই রেজিস্টরটা খারাপ হয় তাহলে কিন্তু ভোল্টেজটা এই পর্যন্ত এসে আটকে থাকবে এবং ভোল্টেজটা কিন্তু সামনের দিকে আগাবে না। তখন আপনাকে এখানে যত কিলো ওহমসের একটা রেজিস্টর ছিল সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এখানে ডিভাইডারের একটা বিষয় আছে, তো লাইনটা আসলে কিভাবে হয় সেটা আমি আগে দেখাই।
তো 1.8 ভোল্টেজ কিন্তু পাওয়ার আইসি থেকেই ব্যাটারি কানেক্টরে আসবে। অনেকে আছে মনে করতে পারেন যে ব্যাটারি থেকে এখানে আসবে, না এরকম না, পাওয়ার আইসি থেকে এখানে 1.8 ভোল্টেজ আসবে। তারপরে যখন আপনি ব্যাটারিটা লাগাবেন তখন দেখবেন যে এই ক্লোনের মধ্যে যদি 1.8 আসে তাহলে সেটার অর্ধেক হয়ে যাবে। 1.8 এর অর্ধেক হচ্ছে যেমন 0.9। ব্যাটারি কানেক্টর লাগানোর সাথে সাথেই আপনি এখানে 0.9 ভোল্টেজ পাবেন যদি ব্যাটারি কানেক্টরটা লাগান। আর যদি ব্যাটারি কানেক্টর খোলা অবস্থায় থাকে তাহলে এখানে 1.8 ভোল্টেজ থাকবে। এখন বিষয়টা হচ্ছে যখনই আপনি ব্যাটারি কানেক্টর লাগান, যদি ডিভাইডার ব্যাটারির যে সার্কিট, সেই সার্কিটে যদি কখনো প্রবলেম হয়, ডিভাইডারে যদি প্রবলেম হয়, ডিভাইডারটা কি এটা আমি একটু পরে বলি। যদি ডিভাইডারে কোনো প্রবলেম হয়, মানে ব্যাটারিতে দেখবেন যে ব্যাটারির উপরে একটা সার্কিট লাগানো থাকে, ওই সার্কিটের মধ্যে যদি কখনো প্রবলেম হয় তাহলে কিন্তু ব্যাটারি লাগানোর পরেও এখানে 1.8 ভোল্টেজ থাকবে, আবার ব্যাটারি খোলা অবস্থায়ও এখানে 1.8 ভোল্টেজ থাকবে। কিন্তু যদি মানে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ব্যাটারি লাগানোর পরে এখানে 0.9 ভোল্টেজ থাকতে হবে, আর ব্যাটারি খোলা অবস্থায় মানে চার্জে লাগানোর পরে এখানে 1.8 ভোল্টেজ থাকতে হবে। এরকম হচ্ছে বিষয়টা। তো ডিভাইডারটা কীভাবে হয় এবার এটা আমি আপনাদেরকে বলি। ডিভাইডার মূলত কি, মনে করেন এখানে একটা সার্কিট, হ্যাঁ, সার্কিটের একটা লাইন ধরেন এখানে 1.8 ভোল্টেজ আসছে, এটা ধরেন একটা পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ আসতেছে, এই লাইনের মধ্যে একটা রেজিস্টর হবে, তারপরে এই লাইনটা একটু সামনে এগোবে, তারপরে আবার একটা রেজিস্টর হবে, এই রেজিস্টরের এই পাশ গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে। এই পুরো লাইনটা একটা সিরিজ কানেকশনের মধ্যে থাকবে। তো ধরেন এটার এই রেজিস্টরের একটা ভ্যালু আছে, যেমন এটা যদি 100K হয় আর 100K, আর এটা ধরেন 50K, তাহলে কি হবে যে এখানে 1.8 ভোল্টেজ দিচ্ছে পাওয়ার আইসি, এইভাবে পাওয়ার আইসির থেকে এই পর্যন্ত আসতেছে, কিন্তু রেজিস্টরের এই ভিতরে আসবে, ভিতরে এসে তারপরে এই লাইনে আসবে, এই লাইন হয়ে তারপরে যখন এই রেজিস্টরটা পার করে এই পাশে গ্রাউন্ড পাবে, তখন কিন্তু ভোল্টেজটা গ্রাউন্ড হালকা হালকা গ্রাউন্ড এই পাশ থেকে এই পাশে যাওয়ার কারণে দেখবেন যে এখানে ভোল্টেজটা একটু কমে গেছে। মানে এই রেজিস্টরের ভ্যালু যদি বেশি হয় তাহলে এখানে ভোল্টেজটা একটু বেশি পাবেন, আর যদি এই রেজিস্টরের ভ্যালুটা একটু কম হয় তাহলে এখানে ভোল্টেজটা একটু কম পাবেন। তো এই লাইনটা যদি সরাসরিভাবে গ্রাউন্ডের সাথে শর্ট হয় তাহলে কিন্তু পুরো লাইনটাই ড্রপ করবে। তো মাঝখানে একটা রেজিস্টর দিয়ে এটার মানে বাধাটা, তো মাঝখানে একটা রেজিস্টর দেয়, প্রথমে যে রেজিস্টরটা দেয় এটাকে কি বলে R1, এই রেজিস্টরের নাম হচ্ছে R1। আর দ্বিতীয়তে আমরা যে রেজিস্টরটা ব্যবহার করব, মানে যেই রেজিস্টরের এক পাশ থাকবে গ্রাউন্ডে, ওইটাকে আমরা পাবো R2, মানে ওইটার নাম হবে R2। তো যেটা গ্রাউন্ডের সাথে থাকে এটাকে বলবো R2, আর যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে R1। তো R2 সবসময় গ্রাউন্ডের সাথে কানেকশন থাকবে এবং R1 দিয়ে হচ্ছে ভোল্টেজটা প্রবেশ করবে। তো R1 এরও একটা ভ্যালু আছে, এই ভ্যালু দিয়ে এই ভোল্টেজটা এই পর্যন্ত আসবে, আসার পরে বাকি যখন এই ভোল্টেজটা আবার এইভাবে এই রেজিস্টর দিয়ে এই পাশে আসতে যাবে, তখন এই গ্রাউন্ডের সাথে কানেকশন হওয়ার কারণে ভোল্টেজটা মাঝখানে দেখবেন যে বাধাপ্রাপ্ত হয়ে কিছুটা কমে গেছে, কারণ এই পাশে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের সাথে হালকা হালকাভাবে কানেকশন পেয়ে দেখবেন যে ভোল্টেজটা এখানে কমে গেছে। তো 1.8 থাকলে এখানে মনে করেন 0.9 হবে। আপনি যদি এই রেজিস্টরটার মানে R2 রেজিস্টরের ভ্যালুটা যদি একটু বাড়ায় দেন, যেমন এখানে যদি আপনি 100K লাগান তাহলে দেখবেন যে এখানে 0.12 এরকম ভোল্টেজ শো করবে। আবার যেহেতু আমি অর্ধেক দিছি তার মানে এখানে অর্ধেক আসবে, হ্যাঁ। আর এখানে আপনি 100K রাখতে পারেন, অথবা এখানে ভোল্টেজ অনুযায়ী রাখতে হয়, ভোল্টেজ যদি 1.8 হয় তাহলে 100K রাখতে হয়, ভোল্টেজ 2.8 হলে 100K রাখতে পারেন, মানে এটার আলাদা বিষয়। কিন্তু এই R2টাই মূলত হচ্ছে ভোল্টেজটা অর্ধেক করে। অর্ধেক করার পরে এই লাইনের মধ্যে যেহেতু ভোল্টেজটা অর্ধেক হয়ে যায়, তখন কিন্তু এই লাইন দিয়ে আরেকটা ভোল্টেজ এইভাবে যায়, হ্যাঁ, সেইটা সিপিইউর মধ্যে যায় অথবা পাওয়ার আইসির মধ্যে যায়। তো যেহেতু এটা থার্মালের লাইন, আমরা যেহেতু এখানে থার্মালের লাইন নিয়ে আলোচনা করতেছি, থার্মালের লাইন, তো আমরা এটাকে পাওয়ার আইসির মধ্যে দিব, যে এই লাইনটা ঘুরে পাওয়ার আইসির মধ্যে যাবে এবং পাওয়ার আইসি সেন্স করবে যে তার মধ্যে ব্যাটারি লাগানো হয়েছে। তো ভোল্টেজ ডিভাইডারটা এইভাবে ব্যবহার করা হয়। আশা করি ভোল্টেজ ডিভাইডারটা বুঝতে পারছেন। তো এখন আসেন আমরা থার্মাল লাইনে ভোল্টেজ ডিভাইডারটা কিভাবে হয় সেটা এবার বুঝি। তো আমাদের এইখানে ছিল এটা হচ্ছে R1, মানে যেটা দিয়ে ভোল্টেজ প্রবেশ করে সেটাকে বলে R1। তো এখানে PMIC থেকে যেই ভোল্টেজটা বের হয় এটাকে কি বলে, R1 বলে। তো এই R1টা কিন্তু এখানে আছে, তাহলে R2টা কোথায়? R1টাই কিন্তু এটা।
আর R2টা হচ্ছে ব্যাটারির যে সার্কিটটা আপনি দেখতে পারেন সেই সার্কিটের মধ্যে কিন্তু R2টা বসানো থাকে। যখনই আপনি ব্যাটারিটা লাগান তখন হচ্ছে ব্যাটারিটার R2 এবং এই R1 ভোল্টেজ কিন্তু এখান দিয়ে যে এখানে 1.8 হয়ে আছে, যখনই আপনি ব্যাটারিটা লাগাবেন ওই ব্যাটারির যেই সার্কিট থাকবে BMS সার্কিট, ওই সার্কিটের থার্মালের যে লাইন এটার সাথে যখন এটার কানেকশন পাবে তারপর হচ্ছে ওইটার মধ্যে তো আবার R2 লাগানো থাকে। ওইটার R2 কিভাবে লাগানো থাকে, যেমন এই যে একটা রেজিস্টর, পরে ব্যাটারির যে নেগেটিভ লাইন আছে সেই নেগেটিভের সাথে এটার কানেকশন থাকে এক পাশ, আরেক পাশ হচ্ছে এইভাবে থাকে। যখনই আপনি এখানে লাগাবেন তো ধরেন এটা হচ্ছে R2, তারপরে এই R2 আর এই R1 দুইটা মিলে মাঝখানে কিন্তু ভোল্টেজটা ডিভাইডার হয়ে মানে অর্ধেক হয়ে কিন্তু 0.9 ভোল্টেজ হয়ে গেছে। এখন যদি কখনো এটার যদি প্রবলেম হয় তাহলে কিন্তু, অথবা কানেক্টরের এই পিনে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু 1.8ই থাকবে। দেখবেন যে এটার হচ্ছে না, যে কমতেছে না, মানে ডিভাইডার হচ্ছে না। তারপরে R1 যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এই ভোল্টেজটা এই পর্যন্ত এসে আটকে থাকবে এবং সামনের দিকে এগোবে না। আবার যদি ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সামনের দিকে এগোবে ভোল্টেজ, কিন্তু এই ডিভাইডার হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না। তো এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে কি হয় যে মাঝখান থেকে ধরেন একটা লাইন যখন ভোল্টেজটা ডিভাইডার হয়ে এখানে 0.9 ভোল্টেজ হয় তখন এই লাইনটা আবার এসে কি কোথায় আসে, পাওয়ার আইসির মধ্যে আসে। পাওয়ার আইসি যখন দেখতে পারে যে 0.9 ভোল্টেজ পেয়েছে পাওয়ার আইসি এই লাইন দিয়ে, তখন পাওয়ার আইসি বুঝতে পারে যে তার মধ্যে ব্যাটারি কানেক্টরটা ঠিকভাবে লাগানো হয়েছে এবং সে মোবাইলকে চার্জ করার জন্য প্রস্তুত হয়। কিন্তু যদি এখানে 1.8 থাকে তাহলে কিন্তু পাওয়ার আইসি মনে করে যে সে স্বাভাবিক অবস্থায় আছে, চার্জ করতে হবে না। তখন চার্জে লাগালে দেখবেন যে চার্জিং ইরোর, টেম্পারেচার ইরোর এই ধরনের প্রবলেম আসে। তো আশা করি ডিভাইডার সম্পর্কে বুঝতে পারছেন এবং ব্যাটারি যে থার্মাল লাইন আছে সেটা সম্পর্কেও আপনি বুঝতে পারছেন। এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে মোবাইল, সেই মোবাইলের কিন্তু আমরা এখানে 2.8 ভোল্টেজ পেয়েছি। হ্যাঁ, 2.8 ভোল্টেজ ধরেন এখানে পেলাম। প্রথমে হয়েছিল কি যে এখানের একটা ক্যাপাসিটর, এই যে R1 এর যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট হয়েছিল। তো শর্ট হওয়ার কারণে এখানে যখন আমরা ভোল্টেজ চেক করতে গেছি তখন কিন্তু 2.8 আসে আবার আসে না, এরকম ফ্ল্যাকচুয়েশন করতেছিল। তো যখন ক্যাপাসিটরটাকে সরাই দিছি তখন কিন্তু এই লাইনটা পুরোপুরি ক্লিয়ার এবং সেট ব্যাটারি দিয়ে চালু হচ্ছে এবং সেটে চার্জও নিচ্ছে, কিন্তু চার্জিং এই লাইনের প্রবলেম থাকার কারণে চার্জিং ইরোর শো করতেছে। তো এখন কিন্তু আমরা এখানে 2.8 ভোল্টেজ পেয়েছি। এখন 2.8 ভোল্টেজ পেয়েছি, কিন্তু এই R1 তো পুড়ে গেছে, আমাদের মাদারবোর্ডের মধ্যে R1 যেহেতু পুড়ে গেছে, দেখছেন যে কয়েকটা রেজিস্টার আর কি, 2টা রেজিস্টার পুড়ে গেছে, এই জন্য ওই রেজিস্টারগুলোকে আর কি বাইপাস করতে হবে। এখন কত কে লাগাবো, কিভাবে লাগাবো, এই জিনিসটা প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে যদি এই লাইনটা পাওয়ার আইসি নিচে থেকে কাটা থাকে তাহলে এখানে কিন্তু 0.9 ভোল্টেজ থাকলেও দেখবেন যে চার্জিং ইরোর শো করবে, অথবা পাওয়ার আইসি নিজেও যদি খারাপ হয় তাহলেও কিন্তু শো করবে। এটা আরেকটা স্টেপ। আমাদেরকে যেহেতু আমাদের মোবাইলে এই রেজিস্টার R1 এগুলো যেহেতু পুড়ে গেছে, আর R2 তো আমাদের ব্যাটারি কানেক্টরের ভিতরে আছে, ওইটা তো সমস্যা নাই, কিন্তু R1 এ যেহেতু প্রবলেম হয়েছে, পুড়ে গেছে, তো আমরা কি করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনটা যেখান থেকে আর কি শুরু হয়ে পাওয়ার আইসিতে গিয়েছে সেখানে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে যদি 0.9 ভোল্টেজ ঢুকাই, মানে পাওয়ার সাপ্লাইতে আপনি 0.9 ভোল্টেজ সেট করে, পাওয়ার সাপ্লাই তো 2টা কেবল থাকে, এই যে এরকম আর কি 2টা কেবল থাকে পাওয়ার সাপ্লাই। তো ধরেন একটাকে আপনি গ্রাউন্ডে রাখবেন, আরেকটাকে পজিটিভে রেখে তারপরে মানে পজিটিভের সাথে কানেকশন দিয়ে এখানে একটা তার জ্বালাই করতে হবে আমাদেরকে। প্রথমে এই তারটার মধ্যে আমাদেরকে পাওয়ার সাপ্লাই পজিটিভটা রাখতে হবে এবং নেগেটিভটাকে মাদারবোর্ডে যে কোনো এক জায়গায় ধরে তারপরে 0.9 ভোল্টেজ পাওয়ার সাপ্লাইতে সেট করবেন এবং 1 এম্পিয়ারে রাখবেন। তারপরে আপনি মোবাইলের মধ্যে ব্যাটারি কানেকশন দিয়ে তারপর হচ্ছে সেটটাকে চার্জে দিলে দেখবেন যে এই যেহেতু পাওয়ার আইসির এই লাইন দিয়ে 0.9 ভোল্টেজ যাচ্ছে, সেটা যেটাই হোক, ব্যাটারি কানেক্টরের মাধ্যমে হোক অথবা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হোক, সেটা তো আর পাওয়ার আইসি বুঝতে পারবে না যে সে ভোল্টেজটা কোথা থেকে পাচ্ছে, ব্যাটারি থেকে পাচ্ছে নাকি পাওয়ার সাপ্লাই থেকে পাচ্ছে। পাওয়ার আইসির কথা হচ্ছে যে সে যেইভাবেই হোক 0.9 ভোল্টেজ যদি সে পায় তাহলেই সে মানে চার্জিংয়ের কাজটা শুরু করতে পারবে। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে 0.9 ভোল্টেজ দিয়ে চেক করতে হবে যে পাওয়ার আইসিটা ওকে আছে কিনা, কারণ হচ্ছে এই সেটটা যেহেতু ওয়াটার ড্যামেজ হয়েছে, যদি ওকে থাকে তারপরে আমরা এই রেজিস্টার 2টাকে বানাবো। হ্যাঁ, এই রেজিস্টারটাকে বানাবো, তারপরে ব্যাটারির এই রেজিস্টারটা আসলে কত কে এটাও তো আমরা জানি না, তাহলে এটাও আমরা লাইনটা ডিসকানেক্ট করে এখান থেকে ডিসকানেক্ট করে আমরা সব লাইন এইখানে শুরু করব এই 2টা লাইনের মধ্যে। তো দেখুন বিষয়টা আমি প্র্যাকটিক্যালি ভাবে দেখাই তাহলে দেখতে বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমরা যেখান দিয়ে আর কি পাওয়ার আইসি সেন্স করে যেই লাইনটা দিয়ে 0.9 ভোল্টেজ যেই লাইন দিয়ে যায়
সেই লাইনের মধ্যে আমরা একটা তার লাগিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে সেখানে আমরা 0.9 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই দিয়ে দিব। তারপরে দেখব যে সেটটা ভালোভাবে চার্জ নেয় কিনা, চার্জিং এররটা আসে কিনা, এটা আমরা চেক করব। তো প্রথমে আমি এখানে একটা তার লাগিয়ে নিতেছি এবং এই জায়গাটা কিন্তু খুবই সূক্ষ্ম। আর এই বিষয়গুলো হচ্ছে যে একটু আপডেট লেভেলের বিষয়। এটা যদি আপনি মোবাইলের কাজ আগে পরে বেশ ভালো বুঝে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন। কিন্তু যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এটা আপনার জন্য দেখাটা জরুরি না, এবং এটা দেখলেও আপনি বুঝতে পারবেন না, কারণ বিষয়টা আপনার কাছে কঠিন মনে হবে। অবশ্যই এই বিষয়টা বুঝতে হলে আপনাকে আগে পরে অনেক কিছুই বুঝতে হবে। সেই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু এটা ভালোভাবে বুঝতে পারবেন। তো যেখানে 0.9 ভোল্টেজ যাবে সেখানে কিন্তু আমরা একটা তার ঝালাই করে নিব। এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে বুঝলাম যে এই লাইন দিয়ে হচ্ছে 0.9 ভোল্টেজ যাবে, কারণ আমি ডায়াগ্রামের মধ্যে রেজিস্টার দেখে চিনতে পেরেছি যে এখান দিয়েই 0.9 ভোল্টেজ সেন্স করবে। হ্যাঁ, তো এটা আসলে আপনি যদি কোর্স করেন বা কারো কাছে কাজ শিখেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন, এমনিতে বুঝতে পারবেন না। এখন দেখেন এই তারটা কিন্তু একেবারে চিকন। এখন আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের কেবলটা যদি তারের মধ্যে লাগাতে যাই তাহলে কিন্তু এটা বারবার ছুটে যেতে পারে বা ভালোভাবে কানেকশন নাও পেতে পারে। তো তারের এক মাথা তো আমরা মাদারবোর্ডে কানেকশন দিলাম এবং আরেক মাথা আমরা এমনি একটা স্টিলের মধ্যে কানেকশন দিব, যাতে করে হচ্ছে আমরা এই স্টিলটার মধ্যে পাওয়ার সাপ্লাইয়ের কেবলটাকে ভালোভাবে ধরতে পারি। এই জন্য এই চিকন তারটাকে আমি স্টিলের মধ্যে কানেকশন দিয়ে এটাকে একটা বড় জায়গার মধ্যে আকৃতি দিলাম, যাতে এই তার দিয়ে মানে এই কেবলটা যাতে আমি ইসের মধ্যে ধরতে পারি। এবার হচ্ছে ব্যাটারি কানেকশন দিবেন, তারপরে এই স্টিলের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটাকে কানেকশন দিলাম এবং পাওয়ার সাপ্লাইতে কিন্তু 0.9 ভোল্টেজ আছে। এরপরে হচ্ছে আমরা চার্জার লাগাবো, দেখবো যে আমাদের এম্পিয়ারটা ঠিকঠাক মতো নেয় কিনা। আমি কিন্তু মোবাইলে চার্জার কানেকশন দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1.5 এম্পিয়ারে চার্জ নিতেছে। তো এটা একটু স্থির রাখবেন, কারণ চার্জিং ইরোর যে লেখাটা সেটা আসতে কিন্তু একটু সময় লাগে। এর আগেই যদি আমরা 1.5 দেখে যদি আমি মানে বুঝে নেই যে ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এই রিডিংটা দেখে একটু সময় নিতে হবে, কারণ ওই যে চার্জিং ইরোরটা ওইটা আসতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনি অপেক্ষা করবেন। হ্যাঁ, তো মনে করেন ওইটা আসতে 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের মতো লাগতে পারে, যে এতটুকু সময়ের মধ্যেই দেখবেন যে ওই ইরোরটা আসবে। ওই ইরোরটা আসলে কিন্তু এইখানের এম্পিয়ারটা আবার ডাউন হয়ে যাবে, মানে জিরোতে চলে আসবে, এরকম হবে। আর যদি এম্পিয়ারটা না ওই ইরোরটা যদি না আসে তাহলে কিন্তু 1.7 এটা কিন্তু স্টেবল থাকবে এবং মোবাইলটা চার্জও নেবে। তো দেখতে পাচ্ছেন এত সময়ের মধ্যে কিন্তু ওই চার্জিং ইরোরটা চলে আসতো, কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে সেন্সিংয়ের যে লাইন সেখানে কিন্তু 0.9 ভোল্টেজ ঢুকানোর পরে ফ্যাকভাবে ঢুকানোর পরে কিন্তু এখানে চার্জ নিতেছে ফোনটা 1.8 এরকম করে চার্জ নিতেছে। আমি আসলে মোবাইলটাকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না, কারণ মোবাইলটার মধ্যে একটা তার লাগানো আছে, এটা যদি আবার ছুটে যায় অথবা মনে করেন যে এটার আশেপাশে যে কম্পোনেন্ট আছে সেটার সাথে যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে। এই জন্য মোবাইলটাকে আমি ঘুরিয়ে দেখাতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে এই এম্পিয়ারের যে বক্স আছে চার্জারটা এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। এতক্ষণে যদি কোনো প্রবলেম হতো বা ইরোর আসতো তাহলে কিন্তু এখানে 1.8 বা 1.7 জায়গায় কিন্তু 0 চলে আসতো। তো ইরোর যেহেতু আসতেছে না, তাহলে চলেন আমরা এবার রেজিস্টার এখানে বানাবো। এখানে যে রেজিস্টারগুলো পুড়ে গেছে তারপরে কত কে ছিল এগুলো আমরা বোঝার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ভোল্টেজ ডিভাইডার সার্কিট, তারপরে থার্মাল লাইন, এগুলো সম্পর্কে আশা করি বেশ ভালো কিছু বুঝতে পারবেন। দেখেন চার্জার খোলার পরেও মানে পাওয়ার সাপ্লাই খোলার পরেও কিন্তু দেখেন পাওয়ার সাপ্লাইটা খোলার পরেও কিন্তু এখনও এখানে 1.8 ভোল্টেজ নিতেছে, মানে ওই যে সেন্স করে ফেলেছে পাওয়ার আইসি এই জন্য নিতেছে। কিন্তু যদি আপনি পুনরায় আবার আমরা চার্জারটা কানেকশন দেই এই 0.9 ভোল্টেজ না ঢুকে তাহলে কিন্তু চার্জ নিবে না, কারণ এই থার্মাল লাইনে রেজিস্টার নাই, তারপরে এটা ঠিকভাবে সেন্স করতে পারবে না এই সমস্ত কারণে। এখন যেহেতু একবার নিচে এবং ব্যাটারি কানেকশন দেওয়া আছে, তারপরে চার্জার লাগানো আছে, আমি শুধু পাওয়ার সাপ্লাইটা খুলেছি, এই জন্য এম্পিয়ারটা কিছু সময় নিবে এবং একটু পরে দেখবেন যে এটা আবার সেই 0-0-তে চলে আসবে। তো যাই হোক, আমাদেরকে বাকি কাজের দিকে আগাতে হবে সামনে। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যে R1 এবং R2টা যে বানাবো সেটা আসলে কত ভ্যালুর রেজিস্টার হতে হবে। চলুন আমরা এটাকে বোঝার চেষ্টা করি।
আপনি প্রথমে ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে এখানে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটার মধ্যে সার্চ করবেন, দেখবেন যে এখানে একটা ডিভাইডার সার্কিট সম্পর্কে লেখা আছে। এখানে লেখা আছে ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ইনপুট, তারপরে রেজিস্ট্যান্স 1 মানে R1, আবার রেজিস্ট্যান্স 2 মানে R2। তো আমাদের ভোল্টেজ যে ইনপুট সেখানে কিন্তু আমরা 2.8 ভোল্টেজ রাখলাম, আর যখন আপনি এখানে ক্যালকুলেট টিপ দিবেন তখন কিন্তু আউটপুট ভোল্টেজটা বের হবে। তো আমাদের R1-এ কিন্তু আমাদের 2.8 ভোল্টেজ ছিল মানে থার্মাল লাইনে। তো এখন হচ্ছে আমি এখানে একটা 50 দিয়ে তারপরে কিলো ওহমস সিলেক্ট করে নেবেন, কিলো ওহমস। তো ক্যালকুলেট দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে 1.4 আসছে। মানে আমরা যদি R1 50K দেই এবং R2 50K দেই এবং ভোল্টেজ যদি 2.8 থাকে তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ ডিভাইডার হয়ে আসবে 1.8। তো আমরা R2টাকে একটু বাড়াই দিই, যেমন 100K দিলাম, তো এখানে 1.8ই আসতেছে, ডিভাইডার কিন্তু হচ্ছে না। তো আমরা এইভাবে একটা চেঞ্জ করে দেখব, হ্যাঁ, যে R1-এ দিলাম 100, তাও আসতেছে না। দেখতে পাচ্ছেন যে R1-এ 100K আর R2-তে 50K দেওয়ার পর এখানে কিন্তু 0.9 আসছে, মানে 0.9 ভোল্টেজ আসবে। তো আমরা R1-এর রেজিস্টরটাকে 100 রাখবো এবং R2 রেজিস্টরটাকে 50K রাখবো। এই ওয়েবসাইট দিয়ে আপনি এভাবে টিপে দেখবেন যে কোনটা দিয়ে কীভাবে করলে আর কি ভোল্টেজটা 0.9 হয়। মূলত আমাদের কথা হচ্ছে 0.9 ভোল্টেজটা আমাদেরকে বানাতে হবে, 2.8 থেকে 0.9 ভোল্টেজ বানাতে হবে যেইভাবেই হোক, বানিয়ে তারপর হচ্ছে আমরা এই লাইনের মধ্যে দিব, পাওয়ার আইসি চেঞ্জ করতে পারবে, 0.9 ভোল্টেজটা যাবে, তারপরে সেটটা চার্জ হবে। এখন এই রেজিস্টরটা আপনি বের করবেন কিভাবে? এই রেজিস্টরটা আমার কাছে যে বাতিল মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড থেকে আমি একটা মাদারবোর্ড নিলাম পোকো X3 এবং সেটার মধ্যে আমি ঢুকলাম। তো এই মাদারবোর্ডের মধ্যে আমি একটু বোর্ড ভিউটা মিলিয়ে নিচ্ছি যে আমার কাছে যেটা আছে সেটার সাথে কি এটা মিলে কিনা। দেখতে পাচ্ছেন যে আমার কাছে যেটা আছে সেটার সাথে কিন্তু এটা মিলতেছে। তো আমার কাছে যেটা আছে সেটার ছবি আমি একটু পরে দিব, আমি একটু শিওর হয়ে নিলাম। এবার হচ্ছে আমরা লেআউট এবং স্কেমেটিকটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এই যে লেআউট আছে, লেআউটের মধ্যে দেখতে পাচ্ছেন স্কেমেটিকের মধ্যে ঢুকতেছি। স্কেমেটিকে ঢোকার পরে আমরা প্রথমে এখানে যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের এখানে আমরা 100K লিখে সার্চ করব। তে টিপ দিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো 100K রেজিস্টর কিন্তু শো করছে, মানে মাদারবোর্ডের এত জায়গায় 100K রেজিস্টরগুলো আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। তো ধরুন আমি একটার মধ্যে ক্লিক দিলাম, ধরেন আমি এটাই নিব, আপনার কাছে যেটা নিতে সহজ মনে হয় ওইটাই নিলে চলবে। তো একটু জুম করলাম যাতে আমি রেজিস্টরটাকে সহজে খুঁজে বের করতে পারি। তো আবার ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে 100K লেখা একটা রেজিস্টর এবং এই রেজিস্টরটার কোড নাম্বার হচ্ছে 1301 RT1301। এখন আমরা লেআউটের মধ্যে এটাকে সার্চ করব, RT1301 এটা লিখে সার্চ করার পরে আমাদেরকে শো করাবে যে এই রেজিস্টরটার লোকেশনটা আসলে কোথায়। তো এটা এইভাবে দেখা যাচ্ছে না, আমরা বোর্ডটাকে একটু জুম করে নিব, জুম করে তারপরে এখানে আবার সার্চ করব। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ইমএমসির উপরে একবারে উপরে কোনায় একটা রেজিস্টর RT1301, এইটা হচ্ছে কি 100K রেজিস্টর। তো এইভাবে আপনার কাছে যদি কোনো বাতিল মাদারবোর্ড থাকে সেখান থেকে আপনি রেজিস্টরটাকে বের করে নিতে পারবেন। মানে আপনার যখন যেই রেজিস্টরটা লাগবে সেটা আপনি যদি এখানে লিখে সার্চ করেন, ওই মাদারবোর্ডের মধ্যে যদি অত ভ্যালুর একটা রেজিস্টর থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমাদের 100K রেজিস্টর খোঁজা শেষ। এবার হচ্ছে আমরা 50Kটা খুঁজবো। আমরা 50 লিখে সার্চ করতেছি, 50K লিখে সার্চ করার পরে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না, মানে এই মাদারবোর্ডের মধ্যে 50K কোনো রেজিস্টর নাই। তো আমরা অন্য আরেকটা মাদারবোর্ডে ঢুকবো। তো আমার কাছে একটা স্যামসাং J7 ছিল, আমি সেটার মধ্যে ঢুকলাম এবং এখানে 50K পাইনি। তো এখানে আমি 50K যেহেতু পাইনি, 50K আশেপাশে হচ্ছে 47K। তো এটা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো রেজিস্টরের কোড শো করছে। তো আমি একটার মধ্যে টিপ দিলাম, আমার যেটা নিতে সুবিধা হবে এরকম একটার মধ্যে টিপ দিব, যে কোনো একটা নিলেই হবে, এখানে অনেকগুলো শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে R6014 এরকম একটা কোড শো করছে এবং এটার নিচে লেখা আছে 47K। তো আমরা এটাই নিব। এখন আমাদেরকে বের করতে হবে যে এটার লোকেশনটা আসলে কোথায়। R60 এটা R6014 এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এটা মাদারবোর্ডের এক জায়গায় আছে, দেখতে পাচ্ছেন কোথায় আছে, এটা এইখানে আছে। তো এটা আসলে কোথায়? এটা সম্ভবত সিপিইউর এবং ইমএমসির মাঝখানে যে জায়গাটা সেখানে।
তো প্রথমে আমরা 47K যেটা সেটাকে আমরা খুলবো। দেখতে পাচ্ছেন এই বাতিল মাদারবোর্ডটা, এখান থেকে আমরা একটা এই জায়গায় যে রেজিস্টারটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা তুলে যদি লাগাই তাহলে চলবে। সাতচল্লিশকে রেজিস্টারটা কিন্তু আমাদেরকে তোলা হয়ে গেছে। এখন আমরা পোকো X3 যে বোর্ডটা ছিল আমার কাছে সেটার মধ্যে থেকে আমি 100K একটা রেজিস্টার নিব। রেজিস্টারগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে লাইন বানাতে হবে। এখানে প্রথমে আমাদেরকে R2টা বসাতে হবে। আমরা জানি যে R2-র মধ্যে আমরা 47K দিব এবং R1-এর মধ্যে 100K দিব। তো এখানে যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডের এক জায়গার মধ্যে আমি একটু রাং ধরাই নিলাম, কারণ রেজিস্টারের এক মাথা আমি এই গ্রাউন্ডের সাথেই সরাসরি কানেকশন দিব। কোনো তারমার যদি জ্বালাই করতে যাই তাহলে কিন্তু অনেক প্যারা নিবে। এই জন্য এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারের এক মাথা আমি গ্রাউন্ডের সাথে কানেকশন দিলাম। মানে ধরেন এটা হচ্ছে R2, আর ব্যাটারির মধ্যে যে রেজিস্টারটা ছিল R2, সেই ব্যাটারির লাইনটাকে আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিব। আমরা R2কে বসিয়ে নিলাম গ্রাউন্ডের সাথে এক পাশ, এবং R1টাকে R2-র সাথে কানেকশন দিব। মাঝখানে একটু জ্বালাই করে দিলেই হবে আর কি। এরপরে এই দুইটার মাঝখান থেকে একটা তার জ্বালাই করতে হবে। প্রথমে আমরা গ্রাউন্ডের সাথে R2টাকে কানেকশন দিয়েছি, এরপর হচ্ছে R1টাকে কানেকশন দিলাম। এবার আমরা রেজিস্টারের মাথায় একটু রাং ধরাই নিলাম যাতে হচ্ছে আমরা R1-এর মধ্যে একটা তার জ্বালাই করতে পারি। এই তারটা দিয়ে হচ্ছে আমাদের ভোল্টেজ আসবে 2.8 এখানে, এবং তারপরে ভোল্টেজটা ডিভাইডার হবে মাঝখানে। এই দুই রেজিস্টারের মাঝখানে কিন্তু ভোল্টেজটা ডিভাইডার হবে, আর ওই দুই রেজিস্টারের মাঝখানে যেখানে ডিভাইডারটা হবে ওইখান থেকে আমরা আরেকটা তার জ্বালাই করে পাওয়ার আইসির যে সেন্সের লাইন সেটার মধ্যে দিয়ে দিব। তাহলেই দেখবেন যে পাওয়ার আইসি, মানে যখনই চার্জার কানেকশন দিব তারপরে এখানে ভোল্টেজটা আসলে ডিভাইডার হয়ে পাওয়ার আইসি সেন্স করলে তারপরে চার্জ হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক একটা লাইন এক এক জায়গায় জাম্পার করতেছি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে এটা আমি কোথায় জাম্পার করলাম, কিভাবে কি। এটা আমি ডায়াগ্রামে দেখে নিয়েছি। যদি আপনি এটার পুরো বিষয় বুঝেন তাহলে বুঝতে পারবেন। আসলে এটা একটা ট্রিক্স, হ্যাঁ। এটা মানে কোথায় জ্বালাই করতেছি এত কিছু আসলে বলা যায় না, আর বলতে গেলেও এটা ডায়াগ্রাম দেখে আপনাকে বুঝে নিতে হবে। কারণ হচ্ছে ডায়াগ্রামে প্রথমে আপনি দেখবেন যে কোথা থেকে লাইনগুলো আসছে, দেখে তারপরে সেখানে জাম্পার করবেন। তো আমি আসলে বর্ণীয় যে ডায়াগ্রাম সেখানে দেখেই যে এখানে 1.8 ভোল্টেজ থাকে, তারপর সেই 2.8 ভোল্টেজ থাকে, সেই 2.8টাকে আমি এখানে জ্বালাই দিলাম, এটাই আর কি। এবার হচ্ছে দুই রেজিস্টারের মাঝখানে মানে যেখানে ডিভাইডারটা হবে সেইটার মধ্যে আমরা একটা তার জ্বালাই করলাম। এইবার এই তারটাকে পাওয়ার আইসির যেখানে সেন্স করবে সেই লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। এটাও আপনাকে ডায়াগ্রাম থেকে দেখে নিতে হবে যে কোন লাইন দিয়ে আসলে সেন্স করবে। তো দেখুন, এক্সট্রা করে আমি দুইটা রেজিস্টার দিয়ে কিন্তু একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট বানিয়ে তারপরে সেখান থেকে পাওয়ার আইসির মধ্যে সেন্সের লাইন দিতেছি। এর মাধ্যমে সে পাওয়ার আইসি সেন্স করতে পারবে যে তার মধ্যে একটা ব্যাটারি লাগানো হয়েছে। তো আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে আমরা চেক করব যে আমাদের কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন যেখানে আমরা কাজ করেছি। এবার চার্জার লাগানোর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা এম্পিয়ার নিতেছে, এবং মোবাইলে দেখবো যে চার্জিংয়ের যে ইরোরের লোগো সেটা কি আসে কিনা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ইরোর আসে না, এখন কিন্তু পার্সেন্টেজটা শো করছে এবং এখানে 1.8 এম্পিয়ারে কিন্তু চার্জ নিতেছে। তো এইভাবে যদি বুঝে শুনে কাজ করা যায় তাহলে কিন্তু আমাদের এই মানে ছোট প্রবলেমগুলোকে আমরা একটু কঠিন লাগলেও কিন্তু এগুলোকে সলভ করা সম্ভব। তো আশা করি বিষয়গুলো যদি ক্লিয়ারভাবে বুঝতে পারেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে আরও অনেক কিছু জানতে হবে, তারপর হচ্ছে এই বড় বিষয়গুলোকে দেখতে হবে।
এই বিষয়টা জানতে হলে আপনাকে প্রথমে কয়েকটা জিনিস বুঝতে হবে, যেমন রেজিস্টরের ওহমস ভ্যালু চেক করে কিভাবে, তারপরে ভোল্টেজ ডিভাইডার সার্কিট সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে, আইডি থার্মাল লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে, পাওয়ার আইসির বুট সিকোয়েন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি এই লাইনগুলো মানে এই কাজটা বুঝতে পারবেন। আপনি যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।